ক্লাস 9-এর 11 নম্বর চ্যাপ্টার রাশিবিজ্ঞানে আমরা কোষে দেখি 11.2 শুরু করব। 11.2-তে তোমরা যে প্রশ্নগুলো পাবে সেগুলো দেখবে মেনলি আয়তলেখ অঙ্কন আর পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। তাহলে এই দুটো জিনিস প্রথমে আমরা জেনে নিই যে আয়তলেখটা কী আর পরিসংখ্যা বহুভুজটা কী। দেখো, শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়। এবার এই 3 ধরনের লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়। প্রথমটা হচ্ছে আয়তলেখ বা আয়তচিত্র, যেটাকে বলছি হিস্টোগ্রাম। সেটা কীরকম দেখো, এরকম একটা অনুভূমিক অক্ষ থাকে যেটা আমরা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ হিসেবে চিনি, আর একটা উলম্ব অক্ষ থাকে, ঠিক আছে, ওয়াই অক্ষ হচ্ছে। এবার এই এক্স অক্ষ বরাবর মানে অনুভূমিক অক্ষ বরাবর আমরা কি করি, শ্রেণীর যে বিভাগগুলোকে স্থাপন করি, বা আমরা বলতে পারি এদিকে বসাচ্ছি কি শ্রেণী সীমানা, সীমা নয় সীমানা, ঠিক আছে। আর এইদিকে বসানো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বসানো হচ্ছে পরিসংখ্যা, ঠিক আছে। এবার এখানে কি পাবো, অনুভূমিক অক্ষের ওপর আয়তলেখ, তোমরা কথা শুনেই বুঝতে পারছো, এরকম ধরনের পরস্পর সংলগ্ন আয়তক্ষেত্র পাবো, ঠিক আছে। যতগুলো শ্রেণীর সীমানা থাকবে, যতগুলো শ্রেণী থাকবে, সেই অনুযায়ী আমরা আয়তক্ষেত্র পাবো। তো আয়তক্ষেত্রের প্রস্থ বা ভূমিটা কীরকম হবে না, শ্রেণী সীমানাগুলো হবে, শ্রেণী বিভাগগুলোকে নির্দেশ করবে। আর দৈর্ঘ্যটা কী হবে, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে পরিসংখ্যাটাকে নির্দেশ করবে। এখানে দুটো জিনিস সবসময় খেয়াল রেখো, এটা কিন্তু পরীক্ষার সময় অনেক সময় শর্ট প্রশ্ন পড়ে। অনুভূমিক অক্ষ বরাবর শ্রেণী সীমানা থাকে আর উলম্ব অক্ষ বরাবর পরিসংখ্যা থাকে, ঠিক আছে। বা অনেক সময় বলা হয় পরিসংখ্যা ঘনত্ব, সেটা তোমাদের নেই, এখন এখানে পরিসংখ্যা রয়েছে। আর এই যে আয়তক্ষেত্রটা, এদের প্রত্যেকটার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের প্রতিটির ক্ষেত্রফল মানে একটির ক্ষেত্রফল, এটা কার সাথে সমানুপাত হবে, দেখো একটির ক্ষেত্রফল প্রপোর্শন টু হবে তোমার যে পরিসংখ্যা রয়েছে, শ্রেণী পরিসংখ্যা, সেই শ্রেণী পরিসংখ্যার সাথে সমানুপাতই হবে শ্রেণী পরিসংখ্যা। এটা মনে রাখবে, শর্ট প্রশ্নে আসে যে যে আয়তক্ষেত্র থাকছে প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রপোর্শন টু বা সমানুপাত শ্রেণী পরিসংখ্যা। এবার তাহলে যদি আমি মোট ক্ষেত্রফল বলি, আয়তক্ষেত্রগুলির মোট ক্ষেত্রফল, সেটা তাহলে কার সাথে প্রপোর্শন হবে, মোট পরিসংখ্যার সাথে। এই দুটো জিনিসও শর্ট প্রশ্নে আসে, এগুলো মনে রেখো। আর আয়তক্ষেত্রের উচ্চতা মানে এটা কি, এটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা, ঠিক আছে। নেক্সট আরেকটা দেখব, সেটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক অক্ষ বরাবর যেটা বসাবো সেটা হচ্ছে মধ্যবিন্দু বা মধ্যমানগুলোকে বসাবো, ঠিক আছে। আর ওয়াই অক্ষ বরাবর বসাবো একই রকম পরিসংখ্যা। নেক্সট কি হবে, এরকম মধ্যবিন্দুগুলো ধরে আমরা এখানে একটা বহুভুজ পাবো, পরিসংখ্যাগুলো বসানোর ফলে একটা বহুভুজ পাবো, ঠিক আছে। সেটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। আরেকটা তোমরা দেখবে, সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা ওজাইভ, ঠিক আছে, যেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আর ওজাইভ বলা হয়। এটা তোমরা ক্লাস 10-এ গিয়ে পড়বে। এখন ক্লাস 9-এর জন্য এই দুটো রয়েছে, আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজ। তাহলে এখন আমরা দেখে নেব কোষে দেখি 11.2-এর 1-এর দাগের অঙ্কটা। দেখো, 1-এর দাগের অঙ্কে বলছে বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ, যেটা হচ্ছে টাকাতে আসবে, সেটা নিচে ছক করে লিখলাম। এবার দৈনিক লাভ দেখিয়েছে 0 থেকে 50 আর 50 থেকে 100, এইভাবে গেছে। আর দোকানের সংখ্যাগুলো এটা। উপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করি। তাহলে তুমি প্রথমেই যেটা দেখছো সেটা হচ্ছে আয়তলেখ অঙ্কন করতে বলেছে। আমরা প্রথমে স্টেপসগুলো দেখে নেব, স্টেপস অনুযায়ী করব, ঠিক আছে। আয়তলেখ অঙ্কনের স্টেপসগুলো দেখো, প্রথম যেটা চেক করতে হবে শ্রেণী সীমানা আছে কিনা চেক করব,
ঠিক আছে, যদি না থাকে তাহলে ছকে শ্রেণীসীমানা বের করতে হবে। তারপর গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমানা স্থাপন করব, ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা স্থাপন করব, দেন আয়তক্ষেত্রগুলোকে অঙ্কন করব। তারপর দেখো খাতায় আয়তলেখের বর্ণনা দেব। তো দেখো এই প্রথম স্টেপ থেকে আমরা কিভাবে 4টে স্টেপস ফলো করে আয়তলেখটা আঁকি। প্রথমে বলেছে শ্রেণীসীমানা আছে কিনা চেক করব। তো চলো এখানে দেখো 0-50 শ্রেণীসীমানা আছে কিনা চেক করব, মানে আমাকে চেক করতে হচ্ছে এই শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা আর নিম্ন শ্রেণীসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা যদি সমান হয় তাহলে এটা শ্রেণীসীমানা দেওয়া আছে। আবার দেখো এখানে 100, এখানেও 100, 150, সুতরাং শ্রেণীসীমানায় দেওয়া আছে। তাই নেক্সট যেটা আছে স্টেপস, যদি না থাকে এই স্টেপসটা আমার করতে লাগবে না, শ্রেণীসীমানা দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথম স্টেপ চেক করলাম। 3 নম্বরে বলেছে গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমানা স্থাপন। এবার গ্রাফ পেপারে আমরা যেটা করব দেখো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে এঁকে নেব। প্রথম যেটা করতে হবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে এঁকে নেব। অবশ্যই তীর চিহ্নগুলো দেবে, তীর চিহ্নগুলো না দিলে উভয় দিকে যে বিস্তৃত সেটা বোঝা যায় না। এক্স ও এক্স ড্যাশ এগুলো ক্যাপিটাল লেটারে আমি দিয়েছি, ক্যাপিটাল লেটারে দিতে হবে এমন কোনো কথা নয়, তোমরা স্মল লেটারেও দিতে পারো। এক্স ও এক্স ড্যাশড, ওয়াই ও ওয়াই ড্যাশড। ঠিক আছে, নেক্সট দেখো যে আমি বলেছি স্টেপটা ছিল এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমানা স্থাপন। শ্রেণীসীমানা কী কী? 0, 50, 100, 150, 200, 250। এবার কত সংখ্যক ঘরকে আমি নেব সেটা আমি সবসময় 5-এর গুণিতককে নেওয়ার চেষ্টা করব, তাহলে অঙ্কটা করতে সুবিধে হবে। এটা তো 0 আমরা সবাই জানি। দেন এখানে দেখো 5-এর গুণিতককে আমি 50 নিচ্ছি। 0 থেকে 50 হলো, তাহলে 50টা ঘর এই 5 একক দৈর্ঘ্যে রয়েছে। একই রকম 50 থেকে 150, 50 থেকে 100 সেটা হচ্ছে 50 ঘর। দেখো 5 ঘরে আবার 50 নেওয়া হয়েছে, এটা 100, এটা 150, এটা 200, আমাদের রয়েছে দেখো 250 পর্যন্ত। সুতরাং আমরা 250 পর্যন্ত শ্রেণীসীমানাগুলোকে বসিয়ে নিলাম এবং এখানে তীর চিহ্ন দিয়ে একটু লিখে নেব যে এদিকটা আমি কি বসালাম। তীর চিহ্ন দিয়ে দেখো ওখানে যেটা ছিল যে এক্স অক্ষ বরাবর আমি বসাচ্ছি, তাহলে দৈনিক লাভ টাকাতে, তাহলে এটা লিখে নেব যে এখানে হচ্ছে দৈনিক লাভ, ব্র্যাকেটে হচ্ছে টাকা। ঠিক আছে, নেক্সট স্টেপ কী ছিল? নেক্সট স্টেপ ছিল ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা স্থাপন। তাই তো, পরিসংখ্যা স্থাপন করতে গিয়ে ভালোভাবে লক্ষ্য করো, এখানে 0 থেকে 50-তে আছে 8। তাহলে আমরা যদি এক একটা ঘরকে একটা একটা করে ধরি তাহলে এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8, তাহলে 0 থেকে 50 পর্যন্ত পুরোটাই 8। তাহলে আমরা এইভাবে আয়তক্ষেত্রটাকে কমপ্লিট করব। লক্ষ্য করো 0 to 50-তে 8, তাহলে এই একটা আয়তক্ষেত্র হলো। দেন দেখো বলা আছে 50 to 100-এ 15, তাহলে 50 থেকে 100-র মধ্যে 15, 50 থেকে 100-র মধ্যে 15 যেতে হবে, তাহলে এটা 10 আর এটা হচ্ছে 5, তাহলে 15। এই 100 পর্যন্ত 15টা থাকবে। সুতরাং এটা সবসময় স্কেল পেন্সিল ব্যবহার করে করবে, খেয়াল রেখো। তাহলে এটা হলো 8, এটা হলো 15, সবগুলো এক একক করে নিয়েছি। নেক্সট কি আছে দেখো, 100 থেকে 150-তে 10, 100 থেকে 150-তে 10, 10 মানে এই পর্যন্ত, তাই তো। তাহলে 150 পর্যন্ত যাচ্ছি, এখানে যাচ্ছি 10। প্রথমটা সব দেখিয়ে দিচ্ছি, পরেরগুলোতে আর দেখানোর দরকার হবে না, তোমরা নিজেরাই দেখবে করতে পারবে। তারপরে 150 থেকে 200-এ 12, তাহলে 150 থেকে 200-এ 12 মানে 10, 12, তাহলে আমি আরও 2 ঘর যাব, এটা আর এটা 12 পর্যন্ত যাব। দেন আয়তক্ষেত্রগুলো বুঝতে পারছো নিশ্চয়ই যে আয়তক্ষেত্রগুলো হচ্ছে, এটা হচ্ছে 12। নেক্সট পয়েন্ট দেখো 200 থেকে 250-এ রয়েছে 5, সুতরাং 200 থেকে 250-এ আমরা যাব 5 পর্যন্ত, মানে এই
এটা। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি কি বসালাম লক্ষ্য করো, ওয়াই অক্ষ বরাবর বসিয়েছি দোকানের সংখ্যা, এগুলোই হচ্ছে আমাদের পরিসংখ্যা। তাহলে এখানে লিখব কি, ওয়াই অক্ষ বরাবর যেটা বসিয়েছি সেটাকে একটু লিখে নেব, এই তীরচিহ্ন দিলাম, এদিকে লিখব দোকানের সংখ্যা, দোকানের সংখ্যা, ব্র্যাকেটে এককটা লিখে দেবো এত টি। ঠিক আছে, নেক্সট স্টেপ দেখো, নেক্সট স্টেপ বলছি কি আয়তক্ষেত্রগুলো অঙ্কন। আয়তক্ষেত্রগুলো তো অ্যাকচুয়ালি অঙ্কন হয়ে গেছে, আমরা এটাকে কি করব দেখো, মার্ক করে দেব। তোমরা এইভাবেও মার্ক করতে পারো বা পুরো বক্স পুরো এইভাবেও করতে পারো। দেখো যা করবে একই রকম করবে, বুঝেছো? এভাবে পুরো পেন্সিল দিয়ে পুরো জায়গাটাকে ব্লক করে দেওয়া। দেখো এইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, এইভাবে করলে একটু বেশি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তাই আমি এখানে সবগুলো এইভাবেই দেখাচ্ছি, এই ভাবটা দেখাচ্ছে না, যে কোনো একটা করলেই হবে। তাহলে লক্ষ্য করো, এই হলো আমাদের আয়তলেখ যে ছবি, সেটা দেখো স্টেপসগুলো আয়তক্ষেত্র অঙ্কন করা হয়ে গেছে। দেন বলেছে খাতায় আয়তলেখের বর্ণনা। এবার খাতায় আয়তলেখের বর্ণনাটা কিভাবে দেওয়া হবে সেটা একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে এরকম, সেটা এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দেখো এখানে কতগুলো নিয়েছি, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কতগুলো ঘর নিয়েছি, এখানে 0 থেকে 1 2 3 4 5, তাহলে 5টি বাহু নিয়েছি এখানে। সেই জন্য লিখছি যে তোমরাও চেষ্টা করবে 5 বা 5-এর গুণিতক হিসেবে এই দৈর্ঘ্যগুলো নিতে। 5টি বাহুর দৈর্ঘ্য এটা সমান কত হয়েছে দেখো, 5টি বাহুর দৈর্ঘ্য সমান 0 থেকে 50। 0 থেকে 50 মানে কি 50 টাকা দৈনিক লাভ, তাহলে সেটা লিখব 50 টাকা দৈনিক লাভ। ঠিক আছে, এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানে কটা ঘর নিয়েছি দেখো, প্রত্যেকটা ঘরের জন্য 1 করে নিয়েছি। এই বাহুটা 1 2 3 4 5 এভাবে এগিয়েছি। সুতরাং এখানে একটা বাহুর দৈর্ঘ্যকেই একটি দোকান নিয়েছি বা একটি দোকানের সংখ্যা নেওয়া হয়েছে, তাহলে লিখব একটি বাহুর দৈর্ঘ্য সমান একটি দোকান। একটি দোকান ধরে আমি পরিসংখ্যা বিভাজন ছকটার আয়তলেখ অঙ্কন করেছি, তাহলে সেটাই লিখে নেব। পরিসংখ্যা বিভাজন ছকটির আয়তলেখ অঙ্কন করলাম। ঠিক আছে, এই তাহলে তোমরা যখন পরীক্ষার খাতায় ধরো এই পেজে খাতাটায় লিখছো, গ্রাফটা অবশ্যই এই পেজে এইভাবে আটকে দেবে। তোমরা পেজটা দেখেই বুঝতে পারবে, দেখো যেই লেখাটা যখন যেদিকে রাখলে তোমার দিকে সোজা থাকবে সেটাই হচ্ছে গ্রাফ পেপারের সোজা। সুতরাং এইভাবে পেজটা দেবে। আর খাতা থেকে দেখো কিছুটা অংশ বাইরে আছে, তো এটা ফোল্ড করে খাতার ভেতর ভরে দেবে পরীক্ষার খাতায়, এবং এইভাবে ক্লাস 10-এ মাধ্যমিক যখন তোমরা পরীক্ষা দেবে তখনও এইভাবে গ্রাফ পেপারকে পিন আপ করবে। ঠিক আছে, নেক্সট 2-এর দাগের প্রশ্ন দেখো। 2-এর দাগের প্রশ্ন বলছে মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখলো। এখানে উচ্চতাগুলো সেন্টিমিটারে বলে দেওয়া আছে, 136 থেকে 142 সেন্টিমিটারে এতজন এইভাবে দেওয়া আছে। আমি মিতার সংগ্রহ করা তথ্যের আয়তলেখ অঙ্কন করি। প্রথম তোমাদেরকে যেটা পয়েন্ট করতে হবে, আয়তলেখ বলেছে, সুতরাং আয়তলেখে স্টেপসগুলো ফলো করব। প্রথম স্টেপ, শ্রেণীসীমানা আছে কিনা চেক করব। দেখো 142 মিলে যাচ্ছে, একই রকম 148 মিলে যাচ্ছে, সুতরাং শ্রেণীসীমানা দেওয়া আছে। তাই যদি না থাকে প্রশ্ন থাকছে না, সুতরাং আমরা সরাসরি গ্রাফ পেপারে বসাবো। গ্রাফ পেপারে এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে তোমরা দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নিয়েছি। এবার
আমাদের যে স্টেপস আছে এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমানা স্থাপন করব। শ্রেণী সীমানাগুলো আমাদের এখানে কি কি, এই যে দেখো দেওয়া আছে 136, 142। তাহলে প্রথম যেটা দেখবে সেটা হচ্ছে 136 দেওয়া আছে, 136 জিরো থেকে অনেকটা দূরে। সেক্ষেত্রে আমরা যেটা করব, এই পোর্শনটাকে জিরো থেকে কিছুটা পোর্শন আমরা মুছে দিয়ে এই জিগজ্যাগ লাইন দিয়ে দেখাবো। এই জিগজ্যাগ লাইন দিয়ে দেখানো মানে বোঝাচ্ছে এইখানে বাকি অংশটা রয়ে গেছে। আমি শুরুই করব এখান থেকে, ধরো এখান থেকে শুরু করছি, তোমরা চাইলে এখান থেকেও শুরু করতে পারো, একই ব্যাপার। এখান থেকে শুরু করব সেটা, বা এটা থেকেই ধরো শুরু করছি, এখান থেকে শুরু করব। প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে 136, 142, 148, এইভাবে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি 166 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 136, বলেছি 5-এর মাল্টিপল হিসেবে নেব, সেই হিসেবে এটা হচ্ছে 142, এইটা হচ্ছে 148, নেক্সট এটা 154, এটা 160, দেন 166। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর আমি কি বসালাম, দেখো এক্স অক্ষ বরাবর রয়েছে আমাদের উচ্চতা সেন্টিমিটারে, সেটা আমরা এখানে লিখে নেব। এটা হচ্ছে উচ্চতা সেন্টিমিটারে, হচ্ছে। দেন পরের স্টেপস কি, ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যাকে স্থাপন করব। এখানে পরিসংখ্যা হচ্ছে বন্ধুদের সংখ্যা, ওয়াই অক্ষ বরাবর আমরা বন্ধুদের সংখ্যাটাকে স্থাপন করে নেব। এখানে বন্ধুদের সংখ্যা দেখো প্রথমে 12, 18, 26, 14, 5 এরকম আছে। তো আমরা যেহেতু দেখছি যে সব ছোট ছোট সংখ্যা রয়েছে, সব থেকে বড় সংখ্যা 26 রয়েছে, সুতরাং আমরা এখানে এক একক করে নিয়ে নেব। এদিকে কি রাখা হবে, বন্ধুদের সংখ্যা, সেই বন্ধুদের সংখ্যাটা আমি এখানে লিখে নেব। এটা হচ্ছে বন্ধুদের সংখ্যা। বন্ধুদের সংখ্যা কি হয়, জন। দেখো নেক্সট যেটা করব সেটা হচ্ছে 136 থেকে 142-এর মধ্যে কত পরিসংখ্যা রয়েছে, 12। তাহলে এই 12, পরেরটাতে 18, 26, 14, 5 এগুলোকে আমরা এখানে বসিয়ে নেব। প্রথমটার জন্য হচ্ছে কত না 12 রয়েছে, সুতরাং আমরা এখান থেকে 10, 11, 12 প্রত্যেকটাকে একটা করে ঘর নিচ্ছে, সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। এটাতে হচ্ছে 12, এই পয়েন্টটা হচ্ছে 12। নেক্সট দেখো রয়েছে 18, সুতরাং আরও এগোতে হবে 18 পর্যন্ত। এটা 15 আর 3, 18, এখানে 18 করব। তারপর আছে দেখো 26, সুতরাং এখানে 20, 25, 26 এই পর্যন্ত যেতে হবে আমাকে। 26, দেন এই দুটোকে অ্যাড করছি, 26, দেন আছে 14, 14-এর জন্য 10 আর 4, 14, এই এটাকে অ্যাড করে নিলাম। তারপরে আছে দেখো 5, সুতরাং এই পর্যন্ত যাব, এখানে 5, এই তাহলে দেখো এখানে এই পয়েন্টটা 12 পেলাম, এটা হচ্ছে 18, এটা 26, এটা 14, এটা 5। ঠিক আছে, আয়তলেখটা হয়ে গেছে, এগুলোকে একটু সেট দিয়ে দেবো। তাহলে দেখো আয়তলেখটা কমপ্লিট হয়েছে। আয়তলেখটা এবার আমরা কি করব, নেক্সট স্টেপ যেটা আছে, খাতায় আয়তলেখটা লিখে নিতে হবে যে কিভাবে আমরা অঙ্কন করেছি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, সেটা লিখে নিচ্ছি। দেখো সেটা হচ্ছে এরকম, এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কটা বাহুকে ধরেছি, 5টি বাহুর দৈর্ঘ্য ধরেছি। আগেরটা যেরকম করেছিলাম দেখো, এখানে 136 থেকে 142 করেছি, এখানে 5টা বাহু নিয়ে গেছি, সেই জন্য এখানে 5টি বাহুর দৈর্ঘ্য সমান কত সেন্টিমিটার উচ্চতা নিয়েছি, 142 মাইনাস 136, তাহলে 142 মাইনাস 136 সমান হচ্ছে 6 সেন্টিমিটার উচ্চতা নিয়েছি, 6 সেন্টিমিটার উচ্চতা এটা নিয়েছি। নেক্সট, এবং
ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানে একটি বাহুর দৈর্ঘ্য নিয়েছি কত, একজন বন্ধু। এই যে এখানে লেখা আছে বন্ধুদের সংখ্যা, তাহলে একজন বন্ধু। এটা ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির আয়তলেখ অঙ্কন করলাম। এই হলো আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো। এখানে রয়েছে আমাদের পাড়ায় 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচের ছকে লিখলাম। এবার দেখো ছকটা দিয়েছে বয়স আর হিন্দিভাষী লোকের সংখ্যা এইভাবে বলেছে। আমি উপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করি। আয়তলেখ অঙ্কন করতে হবে, সুতরাং এই স্টেপ ফলো করতে হবে। প্রথম যেটা করতে হবে, শ্রেণীসীমানা আছে কিনা চেক করি। দেখো এখানে 15 আর এখানে 16, সুতরাং শ্রেণীসীমানা দেওয়া নেই এটার ক্ষেত্রে। 1 এবং 2 নম্বর প্রশ্নে শ্রেণীসীমানা দেওয়া ছিল, সুতরাং আমাদের এই 2 নম্বর স্টেপসটা করতে হয়নি। এখানে কি হবে, 2 নম্বর স্টেপসটা করতে হবে। এখানে বলেছে যদি না থাকে ছকে শ্রেণীসীমানা বের করতে হবে, তাহলে একটা নতুন ছক করতে হবে, সেখানে শ্রেণীসীমানাটা বের করে নিতে হবে। তাহলে প্রথম যেটা, সেটাতে শ্রেণীর সীমা দেওয়া আছে, তোমরা শ্রেণীর সীমাটা লিখে নিচ্ছি। শ্রেণীসীমাগুলো কি কি, 10 থেকে 15, 16 থেকে 21, 22 থেকে 27, 28 থেকে 33, 34 থেকে 39 আর 40 থেকে 45। ঠিক আছে, নেক্সট যেটা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে শ্রেণীর সীমানা। শ্রেণীসীমানা বের করার নিয়ম তোমাদের আগে আমি বলে দিয়েছি, সুতরাং এখানে আর এগোচ্ছি না, জাস্ট একটু হেন্স দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 15 আর 16-র মধ্যে ডিফারেন্স কত, 1 হলে তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে শ্রেণীসীমানা কিভাবে বের করব, 10 মাইনাস ডিফারেন্সটা কত ছিল 1/2 এটা, আর পরেরটার ক্ষেত্রে 15 আছে, 15 প্লাস এটার ক্ষেত্রে ডিফারেন্সটা কত, 16 মাইনাস 15 1, তাহলে হচ্ছে 1/2। তাহলে এটা দেখো 0.5, 10 থেকে 0.5 বিয়োগ দিলে 9.5 থেকে এটা হচ্ছে 15 প্লাস 0.5, তাহলে হচ্ছে 15.5। একই রকমভাবে বাকিগুলো করে নেব। এটা না বের করলেও তোমরা নিজেরাই দেখবে একেবারে করতে পারছো। এটা তাহলে কত হবে, পরের শ্রেণীসীমানা 15.5 থেকে 21.5, তারপরেরটা 21.5 থেকে 27.5, এটা 27.5 থেকে 33.5, এটা 33.5 থেকে 39.5। সব ক্ষেত্রেই একই রকমভাবে আমি এগিয়ে যাচ্ছি। দেখো এটা হচ্ছে 45.5। ঠিক আছে, নেক্সট যেটা আছে পরিসংখ্যা, সেটা হচ্ছে হিন্দিভাষী লোকের সংখ্যা, সেখানে আমি পরিসংখ্যা হিসেবেই লিখলাম। একই ব্যাপার, এটা হচ্ছে 8, তারপরেরটাতে আছে দেখো 14, তারপর আছে 10, 26, 12, সবগুলো লিখে নিলাম। তাহলে ছক তৈরি করে নিলাম। নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে দেখো গ্রাফ পেপারে x অক্ষ বরাবর শ্রেণীসীমানাকে স্থাপন করব। দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নিয়েছি। এখানেও জিগজ্যাগ লাইন দিয়ে শুরু করেছি, কারণ এখানেও 0 থেকে শুরু নয়। দেখো 9.5 দিয়ে শুরু হচ্ছে শ্রেণীসীমানা যখন বসাবো, তাই এখানে আমি জিগজ্যাগ লাইন দিয়ে শুরু করেছি। ঠিক আছে, নেক্সট যেটা বসাবো আমরা দেখেছি স্টেপসগুলোতে কি না, এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমানাকে স্থাপন করব। এখানে শ্রেণীসীমানা মানে এক্স অক্ষ বরাবর আমরা কি বসাবো, বয়স বছরে, সেটা আমরা লিখে নেব যে এক্স অক্ষ বরাবর বসাচ্ছি কি, এখানে বসানো হচ্ছে বয়সকে কোন এককে, বছর এই এককে। এবার দেখো প্রথমটা আছে 9.5, সুতরাং এই পয়েন্টটাতে আমি 9.5 নিয়ে নিই। আর আমি আগের দুটো করিয়েছি 5 গ্যাপিংয়ে সব করিয়েছি। দেখবে নেক্সট যেটা আছে 15.5, তারপর 21.5, আমরা স্টেপ বাই স্টেপ 45.5 পর্যন্ত বসিয়ে যাচ্ছি। তাহলে এটা হলো 9.5, দেন এটাতে আসছে 15.5, দেন এটা 21.5, দেন এটা 27.5, দেন এটা 33.5, দেন 39.5,
দেন 45.5। তাহলে আমার এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমানাকে বসানো হয়ে গেল। নেক্সট দেখো ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যাকে স্থাপন করব। পরিসংখ্যা বলতে এখানে আমাদের কি না হিন্দিভাষী লোকের সংখ্যা। তাহলে ওয়াই অক্ষ বরাবর যেটা আমি লিখে নেব সেটা হচ্ছে হিন্দিভাষী লোকের সংখ্যা। লোকের সংখ্যা, সংখ্যার একক হচ্ছে জন, এত জন করে বসানো হবে। এখানেও এক একক 1 2 করে প্রতিটা বাহুর দৈর্ঘ্যকে নেব। এবার প্রত্যেকটার জন্য দেখো পরিসংখ্যাগুলো এবার বসাতে হবে ওয়াই অক্ষ বরাবর। প্রথমটার ক্ষেত্রে পরিসংখ্যা 8, পরেরটা 14। কাছাকাছি রাখো খাতা, তাহলে বুঝতে সুবিধে হবে। প্রথমে দেখো 8 রয়েছে, মানে আমরা এখানে 0 5 5 আর 3তে 8, সুতরাং 8 পর্যন্ত যাব। এই 8। নেক্সট আছে দেখো 14, সুতরাং 14 পর্যন্ত যাব। এটা হচ্ছে 10 আর 4 14। তারপরেরটা আছে 10, তারপরে আছে 20, তারপরে আছে দেখো 6 5 6, এটা। নেক্সট আছে 12, হচ্ছে। তাহলে আমাদের সবগুলো বসানো হয়ে গেল। এবার যে পয়েন্টটা আছে সেগুলোকে একটু মেনশন করে দিই। এটা হচ্ছে 8, এটা 14 14, এটা হলো 10, এটা আমাদের 20, নেক্সট হচ্ছে 6, আর এটা হচ্ছে 12 12 হচ্ছে। এবার তোমাদের যেটা ছিল কি নেক্সট স্টেপ ছিল কি আয়তক্ষেত্রগুলি অঙ্কন করা। আয়তক্ষেত্রগুলো অঙ্কন করা অ্যাকচুয়ালি এটাকে একটু সেট দিয়ে দেওয়া। দেখো এটা হলো আমাদের আয়তলেখ। আয়তলেখ হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ আছে দেখো খাতায় আয়তলেখের বর্ণনা। অ্যাকচুয়ালি আমরা এক্স অক্ষ বরাবর ওর ওয়াই অক্ষ বরাবর কীভাবে কত ঘর নিয়েছি সেটাই আমরা একটু লিখে নেব। তো সেটা লেখার জন্য যে ছকটা করেছি তারপরেই লিখব দেখো এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দেখো কতগুলো বাহু নিয়েছি। এদিকে এখান থেকে 5 ঘর, প্রত্যেকটাতে 5টি বাহু নিয়েছি, প্রত্যেকটাতে 5টি বাহু গেছি। আর কত তোমার যে পরিসংখ্যাটা রয়েছে বলছি দাঁড়াও, 5টি বাহুর দৈর্ঘ্য সমান কত নিয়েছি দেখো। এই যে শ্রেণীসীমানাগুলো বসিয়েছি, তাহলে 15.5 মাইনাস 9.5, দেখো এটা হচ্ছে বিয়োগ করলে 6 হচ্ছে 6.0। তাহলে এই 6 বছরটা এদিকে নিয়েছে, তাহলে এটা লিখব কি এটা সমান 6 বছর বয়স। এবার এবং ওয়াই অক্ষের যেটা নিয়েছি, ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, দেখো এখানে প্রত্যেকটা বাহুকে 1 একক করে নিয়েছি। একটি বাহুর দৈর্ঘ্য সমান কি হিন্দিভাষী লোকের সংখ্যা জন। তাহলে কি লিখব একজন হিন্দিভাষী লোক, এটা ধরেছি। সুতরাং এটা ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির আয়তলেখ অঙ্কন করলাম। এটাই হলো আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। আগেই বলেছি গ্রাফ পেপার কিভাবে দেবে। গ্রাফ পেপারে লেখা দেখলেই বুঝতে পারবে যেদিকে তুমি সোজাভাবে এই লেখাটা পড়তে পারবে সেটা সোজা। সুতরাং তোমরা অনেকেই করো কি গ্রাফ পেপারটাকে এইভাবে ধরো, এইভাবে ধরলে দেখো গ্রাফ পেপারের লেখাগুলো উল্টে যাচ্ছে। সেটা না, গ্রাফ পেপারের লেখাটা যাতে সোজা তোমার দিকে থাকে সেইভাবে দেখলেই বুঝতে পারবে এটা গ্রাফ পেপার। আর যেখানে অঙ্কটা করছো সেখানেই এইভাবে স্টেপল করবে, যে এক্সট্রা
পোর্শনটা থাকবে সেই এক্সট্রা পোর্শনের গ্রাফ পেপারটাকে এইভাবে ফোল্ড করে খাতার ভেতরেই ভরে দেবে। ঠিক আছে, এইভাবে গ্রাফ পেপারটাকে তোমরা মাধ্যমিকে যখন বোর্ড এক্সাম দেবে তখনও এইভাবে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 4-এর দাগ। 4-এর দাগে বলেছে কি, নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন। এটাতেও আমরা আয়তলেখ আঁকবো, সুতরাং যে স্টেপসগুলো ফলো করেছি আগে সেই একই স্টেপস। প্রথমেই চেক করব শ্রেণীসীমানা আছে কি না চেক করব। সুতরাং দেখো এখানে 10 আর এখানে 11, মানে আমাদের শ্রেণীসীমানা দেওয়া নেই। সুতরাং আমরা যেটা করব, আগে শ্রেণীসীমানাকে বের করে নেব। তো শ্রেণীসীমানাকে কীভাবে বের করব, আগেই করেছিলাম। এটা হচ্ছে শ্রেণী লেখা আছে তাই শ্রেণী লিখলাম। এবার শ্রেণীসীমানা, তারপরেরটা হচ্ছে পরিসংখ্যা। তো শ্রেণীগুলো কী কী আছে, 1 থেকে 10, 11 থেকে 20, যেগুলো আছে সবগুলো আমরা লিখে ফেলছি। ঠিক আছে, নেক্সট পরিসংখ্যাগুলো তো আমরা জানি, লিখে নেব। শ্রেণীর সীমানা কীভাবে বের করব, এদের ডিফারেন্স কত দেখো, 10 আর 11, সুতরাং এক ডিফারেন্সে আমরা আগেই করলাম। তাহলে প্রথমটা কিভাবে করব, 1 মাইনাস ডিফারেন্স কত না, এদের দুজনের মধ্যে অন্তর কত, 1/2, এটা আমি নিম্ন শ্রেণী সীমানা পাচ্ছি। আর ঊর্ধ্বটার জন্য 10 প্লাস 1/2, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 0.5, 1 মাইনাস 0.5 হচ্ছে 0.5, থেকে এটা 10 প্লাস 0.5 মানে হচ্ছে 10.5। এই একইভাবে এবার স্টেপগুলো এগিয়ে যাব। দেখো এগুলো আর আমাদের করতে লাগবে না, জাস্ট প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পেরে যাবে কোনটার পর কোনটা হবে। হয়েছে, পরিসংখ্যাগুলো লিখে নেব, 8, 3, 6, 12, 2, 7। পরিসংখ্যা লেখা হয়ে গেছে। নেক্সট স্টেপ কি, যদি না থাকে ছকে শ্রেণীসীমানা বের করে নিলাম। নেক্সট স্টেপ হচ্ছে গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমানাকে স্থাপন করব। দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নিয়েছি, সঙ্গে এই জিগজ্যাগ লাইনটা নিয়েছি, কারণ এখানে শ্রেণীসীমানাটা শুরু হয়েছে 0.5 থেকে। সুতরাং আমাদের যে জিগজ্যাগ লাইনটা দিয়ে স্টার্ট করব এইটাতে 0.5। ঠিক আছে, তো এক্স অক্ষ বরাবর নেক্সট স্টেপে কি, এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমানাকে স্থাপন করব। তাহলে এখানে যেটা রয়েছে এক্স অক্ষ বরাবর বসাবো। এক্স অক্ষ বরাবর কী বসাবো, এখানে দেখো আলাদা কিছু দেওয়া নেই, শ্রেণী সীমানায় করতে হবে, কারণ শ্রেণী আর পরিসংখ্যা আছে। সুতরাং এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমানা আর ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যাকে বসাবো। তাহলে এটা হচ্ছে শ্রেণী সীমানা। সব থেকে বড় যেটা রয়েছে 0.5 থেকে 60.5, তাহলে 0.5 হচ্ছে 10.5, 20.5, এখানে 30.5, 40.5, প্রত্যেকটাতে 5 ঘর করে ডিফারেন্স, 5টা করে বাহু নিচ্ছি আর 10 ঘর করে নিচ্ছি। দেখো আগেরটা এখানে 50.5, এটা 60.5, আমাদের ম্যাক্সিমাম ছিল 60.5। নেক্সট স্টেপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যাগুলোকে বসাবো। এখানে পরিসংখ্যা আকারেই রয়েছে, সুতরাং ওয়াই অক্ষে আমরা লিখে নেব যে এদিকে বসাচ্ছি কি, পরিসংখ্যা। ঠিক আছে, পরিসংখ্যা। এবার 0.5 থেকে 10.5-এ যে পরিসংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে 8, সুতরাং আমরা 8 ঘর নিয়ে নেব, 5 আর 3 8। এটা হলো 8। নেক্সট আছে দেখো 3, সুতরাং তারপরেরটার জন্য আমরা 3 ঘর নিচ্ছি। নেক্সট আছে 6, এখানে 6, পরে আছে 12, এই পর্যন্ত 12 হচ্ছে। এটা দিয়ে 12। নেক্সট আছে 2, তাহলে এখানে 2, তারপর আছে 7,
এইভাবে আমরা সমস্ত বিন্দুগুলো বসানো হলো। পরিসংখ্যার যে ছকটা তৈরি করলাম, দেখো আয়তক্ষেত্রগুলো হয়েছে, এগুলোকে একটু ব্ল্যাক সেট দিয়ে নেব। তাহলে দেখো আমাদের চারের দাগের যে আয়তলেখ সেটাও অঙ্কন করা গেছে। নেক্সট স্টেপে কি, খাতায় আয়তলেখের বর্ণনা মানে এক্স অক্ষ বরাবর কত ঘর এবং ওয়াই অক্ষ বরাবর কটা বাহুকে কত ঘর করে নিয়েছি সেটা একটু লিখে নেব। তো প্রথমেই যেটা লিখবে, একই রকমভাবে লেখা, এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানেও দেখো 5টা বাহুর দৈর্ঘ্যকে নিয়েছি। 0.5 থেকে 10.5-এ 10 ঘর গেছি, কিন্তু 5টা বাহুর দৈর্ঘ্য নিয়েছি। তাহলে বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান, এখানে দেখো শ্রেণীর সীমানা দেওয়া আছে, এখানে কোনো পার্টিকুলার কিছু বলা নেই। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে যেমন লিখছিলাম 6 বছর বয়স বা একজন হিন্দুভাষী লোক, এরকম লিখেছিলাম। এখানে কি লিখব না, 10 একক এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির আয়তলেখ অঙ্কন করলাম। ঠিক আছে, এই হলো আমাদের 4 নম্বর প্রশ্নের ওগুলো। দেখো এখানে বলেছে, আমি পৃথাদের স্কুলের 75 জন শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে এখানে এই 5 নম্বরের অঙ্কগুলো থেকে শুরু হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। এখানে ছকটা দিয়ে দেওয়া আছে, প্রাপ্ত নম্বর, ছাত্রছাত্রীর সংখ্যা। দেন বলেছে ছক কাগজে অনুভূমিক ও উলম্ব বরাবর সুবিধা মতো মাপ নিয়ে এই বিন্দুগুলো বসাতে হবে। বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি ও যোগ করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তো দেখে নাও কিভাবে করছি। দেখো, তাহলে পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে। এবার এখানে লক্ষ্য করো এই দুটো পয়েন্ট সম্পর্কে, তারপর বাকি পয়েন্টগুলো বলে দিচ্ছি। এই দুটো পয়েন্ট দেখো, 20 আর 90, এই দুটো নাম্বার 20 আর 90 এখানে নেই। বাকি পয়েন্টগুলোর জন্য দেখো 30 12, 40 18, এখানে 50 21, 60 15, এখানে 76, 83। তাহলে এই সমস্ত পয়েন্টগুলো এখানে রয়েছে। তাহলে এই দুটো পয়েন্ট আমরা কিভাবে পেলাম না, দেখো যেখানে শ্রেণী যে পয়েন্টগুলো যাচ্ছে, প্রাপ্ত নম্বরগুলো, 30 নম্বর পেয়েছে 12 জন, তাহলে 30-এর নিচে আর কেউ কোনো নম্বর পায়নি। তাহলে 30, এগুলো যেহেতু 10 নম্বরের ডিফারেন্সে যাচ্ছে, তাই তার আগের সংখ্যাটা কত হবে, 20। তাহলে 20 নম্বর কতজন স্টুডেন্ট পেয়েছে, 0, কেউ পায়নি। নেক্সট লাস্টটা দেখো, 80 নম্বর পেয়েছে 3 জন, তাহলে 90 নম্বর কতজন পেয়েছে, কেউ পায়নি, সেই জন্য 90-তে 0। এই দুটো কেন দেওয়া হলো, এই দুটো পয়েন্ট এক্সট্রা পরিসংখ্যা বহুভুজে অ্যাড করা হয়। কেন না হলে পরিসংখ্যা বহুভুজ মানে যে বহুভুজটা গঠন করা হবে সেটা কিন্তু বহুভুজ হবে না। যখন আমরা ছবিটা আঁকবো তখনই বুঝতে পারবো। এবং খেয়াল রেখো, তোমরা যতবার পরিসংখ্যা বহুভুজ আঁকবে, সামনে এবং পেছনে দুটো এক্সট্রা শ্রেণী বা ধরো শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু, সেগুলোকে অ্যাড করে তাদের পরিসংখ্যাগুলোকে 0 ধরে কিন্তু পরিসংখ্যা বহুভুজটা নির্ণয় করা হয়। তাহলে এই জিনিসটা অবশ্যই মনে রেখো। দেখো, আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নিয়েছি। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নেওয়ার পর আমাদের যে বিন্দুগুলো বসাতে বলেছে, সেই বিন্দুগুলোর এক্স অক্ষ বরাবর আমরা কি বসাবো, প্রাপ্ত নম্বর, আর ওয়াই অক্ষ বরাবর কি বসাবো, ছাত্রছাত্রীর সংখ্যা। সুতরাং এক্স অক্ষ বরাবর আমরা প্রাপ্ত নম্বর লিখে নেব, এটা হচ্ছে প্রাপ্ত নম্বর। আর ওয়াই অক্ষ বরাবর যেটা বসাবো সেটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, তাই এটাতে তীর চিহ্ন দিয়ে লিখে নেব ছাত্রছাত্রীর সংখ্যা।
ঠিক আছে। নেক্সট দেখো যে পয়েন্টগুলো বসাবো সেটা বলেছে কি অনুভূমিক এবং উলম্ব রেখা বরাবর সুবিধা মতো মাপ নিয়ে এই পয়েন্টগুলো বসাতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখবে 20 থেকে 90 পর্যন্ত যেতে হবে। সুতরাং আমরা এইভাবে ভাগ করে নিচ্ছি। দেখো এখানে যদি আমি প্রত্যেকটা ঘরকে এক এক করে নিই তাহলে কিন্তু একটু অসুবিধে হবে, কারণ এখানে 0, 10, 20, 30, 40, 50, তারপরে আর 90 পর্যন্ত আমি যেতে পারছি না। সেক্ষেত্রে এটাকে 0 ধরে নিয়ে আমরা এগোচ্ছি 0, তারপর এই 5টি বাহুর দৈর্ঘ্য মানে 10 ধরছি, 10, এটা ধরছি 20, এটা ধরছি 30, এইভাবে এগোচ্ছি। তাহলে এখানে হবে আমাদের 40, এটা হচ্ছে 50, এটা 60, এটা 70, এটা 80, এটা 90। তাহলে প্রথম যে পয়েন্টটা আছে সেটা দেখো 20, সুতরাং এই পয়েন্টেই 20 আমরা পাচ্ছি। নেক্সট কি, নেক্সট পয়েন্ট আছে 30, 12, 30তে আমাদের 12 যেতে হবে, তাহলে এটা 10, 1, 2, 12, এই পয়েন্টটা হচ্ছে 30, 12। দেন আছে 40, 18, 40, 18, 15-র পরে আরও 3, 15, 3, 18, তাহলে এটা হলো। দেন তারপরে আছে 50, 21, 50, 21, তাহলে 20, এখানে হচ্ছে 21 এই পয়েন্টটা। তারপর আছে 60, 15, দেখো 60, 15 এই পয়েন্ট। নেক্সট আছে দেখো 76, 6, তারপরে আছে 83, তারপরের পয়েন্ট 90। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি। তাহলে ছক কাগজে স্থাপন করেছি, যোগ করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তাহলে এই বিন্দুগুলোকে আমরা পরপর যোগ করে যাব। দেখো এগুলো একটা রেখা দিয়ে যোগ করা সম্ভব নয়, যেরকম আমরা লেখচিত্রতে করেছি একটাই মাত্র রেখা দিয়ে যোগ করা সম্ভব হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা দুটো বিন্দুকে যোগ করব, এই দুটোকে যোগ করব, এই দুটোকে যোগ করব, এই দুটোকে যোগ করব, এইভাবে এগোবো। ঠিক আছে, তো প্রথমটা দেখো আমি যোগ করলাম এইভাবে, পরের দুটোকে এইভাবে যোগ করছে, এই, কারণ এগুলো এক একটা আলাদা আলাদা বাহু হচ্ছে, তাই না, বহুভুজের এক একটা বাহু হিসেবে দেখাচ্ছে। এটা এই, এটা, নেক্সট ওয়ান ইজ এটা হয়েছে। দেখো তাহলে এখানে এই পয়েন্টগুলোর আমি যদি একটা করে নাম দিয়ে দিই, এটা A, B, C, D, E, F, G, H, তাহলে এটা একটা পরিসংখ্যা বহুভুজ পেলাম। এবার লক্ষ্য করো এই দুটো পয়েন্ট কেন জরুরি, 20 আর যদি 90 পয়েন্ট না লিখতাম, এই যে এখানে প্রথমেই বলছিলাম এই দুটো পয়েন্ট না লিখলে পরিসংখ্যা বহুভুজটা কমপ্লিট হতো না, তখন এই ছবিটা আসতো, দেখো এই দুটো আসতো না, বি থেকে জি পর্যন্ত আসতো, ওপরে এরকম একটা ছবি আসতো, সুতরাং বহুভুজ তখন হতো না, তাই আগে এবং পরে দুটো বিন্দুকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এবার যেটা চেয়েছে যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি বলেছিল না, সেটা একটু লিখে নেব যে বিন্দুগুলি স্থাপন করে কি পরিসংখ্যা বহুভুজ পেয়েছি, এ থেকে এইচ পর্যন্ত, এ বি সি ডি পুরোটাও লিখতে পারো, আবার এইভাবে ডট ডট দিয়ে এ বি সি এইচ পরিসংখ্যা বহুভুজটি পেলাম বা বহুভুজটি অঙ্কন করলাম। এবার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ডেসক্রিপশনটা দিতে হবে, তো এগুলো তোমরা পরেও লিখতে পারতো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ডেসক্রিপশনটা আগে দিয়ে নেবে। কি লিখবে, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কটা বাহু নিয়েছি এক্স অক্ষ বরাবর, সেটা দেখো এই 5 ঘর করে নিয়েছি। 10 থেকে 20 যেতে হলে কত ঘর নিয়েছি, 5 ঘর, তাহলে 5টি বাহুর দৈর্ঘ্য সমান 10 নম্বর নিয়েছি, তাহলে বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 10 নম্বর, যেরকম আমরা আয়ত লিখেছি সেইভাবেই লিখব। ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানে কি নিয়েছি দেখো, প্রত্যেকটার জন্য এক এক করে নিয়েছি,
প্রত্যেকটার জন্য এক এক। এটা কত নিয়েছে? এটা হচ্ছে 12, এটা হলো 18, এটা 21, তারপরে আছে 15, তারপরে এখানে নিয়েছে 6, এটা নিয়েছে 3, তাই তো? তাহলে এক একক করে নিয়েছে। সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য সমান কি নিয়েছে? একজন ছাত্রছাত্রী, ছাত্র বা ছাত্রী। ঠিক আছে, এইটা ধরে পরিসংখ্যা বহুভুজটা অঙ্কন করেছে। এটা ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ কি নাম দিয়ে নিচ্ছি? এ বি থেকে এইচ পর্যন্ত, এ বি থেকে এইচ পর্যন্ত এটা অঙ্কন করলাম। ঠিক আছে, যদি এটা তোমাদের মনে রাখতে না পারো তাহলে এটা লিখবে, আর না হলে এটা লিখলেই ভালো, এই পোর্শনটা লিখলেই ভালো। ঠিক আছে, নেক্সট 6 দাগের অঙ্কটা দেখো। বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। তাহলে আমরা যেরকম আগের অঙ্কগুলোতেও দেখছিলাম কি বলেছে সেটা আগে দেখে নেবে। পরিসংখ্যা বহুভুজ এখানে আঁকতে হবে। সুতরাং পরিসংখ্যা বহুভুজ আঁকার স্টেপসগুলো আগে দেখে নাও। প্রথমে কি করবে? এখানে আয়তলেখের ক্ষেত্রে কিন্তু শ্রেণীসীমানা চেক করতে হচ্ছিল। যদি শ্রেণীসীমানা না দেওয়া থাকতো তাহলেই ছকটা করার দরকার হচ্ছিল। সুতরাং সব ক্ষেত্রে ছক করার দরকার নেই যখন আয়তলেখ বলবে। কিন্তু যদি পরিসংখ্যা বহুভুজ বলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকবারই ছকটা আঁকতে হবে। কেন? এই ছকটা এঁকে নিতে হবে। কেন না? মধ্যমানটা নির্ণয় করতে হবে এখানে। তাহলে প্রথমেই কি স্টেপস 1-এ ছকে মধ্যমান নির্ণয় করতে হবে। 2 নম্বরে দেখো, গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর মধ্যমান বসাবো। আগেরটায় কি ছিল? আগেরটায় ছিল শ্রেণীসীমানা বসানো, এখানে মধ্যমান বসাবো। ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা, আয়তলেখেও পরিসংখ্যা বসিয়েছি, আর পরিসংখ্যা বহুভুজেও পরিসংখ্যা বসাবো। দেন বহুভুজটা অঙ্কন করব। তারপর 3 নম্বর স্টেপে যেরকম খাতায় বহুভুজের বর্ণনা, আগেরটায় আয়তলেখের বর্ণনা লিখেছিলাম, এখানে বহুভুজের বর্ণনা লিখ। তো প্রথম স্টেপে যেটা করতে বলেছে ছকে মধ্যমান নির্ণয়। তাহলে এখানে শ্রেণী বলে দেওয়া আছে, পরিসংখ্যা বলা আছে। আমরা কি কি করব দেখো, শ্রেণী দেওয়া আছে তাই শ্রেণী লিখে নিচ্ছি। এবার শ্রেণীর মধ্যমান বের করব, আরেকটা হচ্ছে পরিসংখ্যা। শ্রেণীগুলো লিখে নিই। শ্রেণীগুলো 0, 5 এরকমভাবে। এখানে শ্রেণী সীমা দেওয়া আছে নাকি শ্রেণী সীমানা দেওয়া আছে ওটা চেক করতে লাগবে না। মধ্যমান মানে আমরা কিভাবে পাবো? দেখো, মধ্যমান হচ্ছে নিম্ন শ্রেণী সীমা বা সীমানা, একই ব্যাপার, প্লাস ঊর্ধ্বশ্রেণী সীমা বা ঊর্ধ্বশ্রেণী সীমানা ডিভাইডেড বাই 2। তাহলে 5/2 2.5। এখানে হবে 5 + 10 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হচ্ছে 15/2 মানে হচ্ছে 7.5। লক্ষ্য করো এই দুটোর গ্যাপে কত রয়েছে? 7.5 - 2.5 5। যেহেতু সবগুলোর গ্যাপিং এখানেও 5, সুতরাং জাস্ট 5 যোগ করে করে আমরা বের করে নিতে পারি। 12 আর 5-এ 17, 17 আর 5-এ 22, 22 আর 5-এ 27, এইভাবে করে নিলাম, একই ব্যাপার। এবার পরিসংখ্যাগুলো দেখো, বলেছে প্রথমটার জন্য 4, পরেরটা 10, তারপর 24, 12, 28 পরিসংখ্যা পেয়ে গেছি। নেক্সট আমরা কি করব? নেক্সট স্টেপ দেখো, বলেছে গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর মধ্যমান বসাবো। তো গ্রাফ পেপারে মধ্যমান বসাও। দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নিয়েছি। এবার যেটা আমাদের করতে হবে, এই গ্রাফে এই মধ্যমানগুলো বসাতে হবে। তার আগে তোমাদের যেটা আগের অঙ্কে বলেছিলাম যে প্রথমে আরেকটা এক্সট্রা পয়েন্ট এবং শেষে আরেকটা এক্সট্রা পয়েন্ট আমাদেরকে নিতে হবে। তো সেই দুটো পয়েন্টকে আগে আমরা নির্ণয় করে নেব। তাহলে এখানে দেখো 5 5 করে ডিফারেন্সে হচ্ছে, সুতরাং এই লাস্ট পয়েন্টটা আমি খুব সহজেই নির্ণয় করতে পারছি। এটা 25 থেকে 30, এটা 30 থেকে তাহলে 35।
তাহলে এখানে মধ্যমান কত হবে? মধ্যমান দাঁড়াবে 27 প্লাস 5 মানে হচ্ছে 32.5, এর পরিসংখ্যা কত হবে? 0। তাহলে এর প্রথমে আরেকটা পয়েন্ট আমাদের নিতে হবে। তাহলে এটা যদি এই 0টা এখানে হয় তাহলে তার আগে কত হবে? -5 থেকে 0, এবং এর মধ্যমান তাহলে কত হবে? এখান থেকে বিয়োগ করতে হবে 2.5, বিয়োগ করতে হবে -5, -5, তাহলে মাইনাস হচ্ছে এখানে হবে -2.5। এটা যদি এইভাবে না করতে অসুবিধে হয় তাহলে এইভাবেও করতে পারো, -5 + 0 / 2, সুতরাং মাইনাস, আর এটা হচ্ছে 2.5, তাহলে এটা হচ্ছে -2.5। পরিসংখ্যা কত? এটারও 0। তাহলে এই দুটো পয়েন্ট এক্সট্রা আমাকে আগে অ্যাড করে নিতে হচ্ছে। তো এই পয়েন্টগুলো এবার আমরা মধ্যমানগুলো বসাবো। -2.5 থেকে শুরু করব। দেখো -2.5 করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, তো প্রথমেই যেটা বসাবো -2.5, তাহলে এটা 0, 1, 2, -2.5, তাহলে কোনটা? এই বিন্দুটা জাস্ট মাঝের পয়েন্টটা -2.5। এবার আমরা বসাবো 2.5, 1, 2, তাহলে 2.5 এটা হচ্ছে। এইভাবে তারপরে আছে 7.5, মানে এখানে 5, 6, 7, 7.5 এই পয়েন্ট হচ্ছে। নেক্সট 12.5 মানে এই পয়েন্ট, তারপর আছে 17.5, 22.5, 27.5 আর 32.5 হচ্ছে। এই এক্স অক্ষ বরাবর আমি কি বসালাম? এক্স অক্ষ বরাবর আমি বসালাম মধ্যমানটাকে, তাই তো? তাহলে এটা হচ্ছে মধ্যমান। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর মধ্যমানগুলো বসালাম। এবার ওয়াই অক্ষ বরাবর আমরা পরিসংখ্যাগুলোকে বসাবো। তাই ওয়াই অক্ষের দিকে আমরা পরিসংখ্যা বলে লিখে নেব। এখানে একটু দূরের দিকে লিখি, এটা হচ্ছে পরিসংখ্যা। ঠিক আছে, নেক্সট পয়েন্টগুলো লক্ষ্য করো, যে পয়েন্টগুলো আমরা বসাবো। -2.5, 2.5-এ আমরা পরিসংখ্যার যে ছক পেয়েছি তাতে দেখো 0 পেয়েছি। তাহলে এই বিন্দুটায় আমাদের এখানে -2.5, 0। দেন 2.5-এ পরিসংখ্যা রয়েছে আমাদের 4, তাহলে এখান থেকে 4 পর্যন্ত যাচ্ছি, এই বিন্দু 4। নেক্সট দেখো 7.5-এ রয়েছে পরিসংখ্যা 10, তাহলে এই 10, এটা হলো আমাদের 10। নেক্সট 12.5-এ রয়েছে 24, 12.5-এ 10, 20, 24। ঠিক আছে, নেক্সট আছে 12, 17.5-এ 12, 10 আর 12, সবগুলো মোটামুটি মাঝামাঝি করে নেবে। আর 22.5-এ আছে 20, তাহলে 10, 20 এই পয়েন্ট। নেক্সট আছে 8, তাহলে 27.5-এ আছে 8, আর লাস্ট বিন্দু 32.5, ওটাতে আছে 0। তাহলে এবার আমাদের কাজ কি? এবার হচ্ছে পরিসংখ্যা বহুভুজটা তৈরি করা, মানে বিন্দুগুলোকে পরপর যোগ করে দেওয়া স্কেল দিয়ে। ঠিক আছে, তো প্রথম দুটো বিন্দুকে আমি যোগ করে নিলাম। এইভাবে সমস্ত বিন্দুগুলোকে পরপর যোগ করে যাবে। একই সরল রেখায় এরা অবস্থিত না হওয়াটাই স্বাভাবিক, কারণ তিনটে বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত হয়ে যায় সেক্ষেত্রে একটাই বাহু হবে। এইভাবে পরিসংখ্যা বহুভুজগুলোকে আমরা এঁকে নেব, বহুভুজটিকে আমরা এঁকে নেব। ঠিক আছে, পয়েন্টগুলোর নাম দিয়ে দাও, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। ঠিক আছে, পরিসংখ্যা বহুভুজ হয়ে গেল। এবার খাতায় যেটা লিখতে হবে সেটা দেখো, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কটা বাহুকে নিয়েছি দেখো। বর্গক্ষেত্রে
এই যে প্রত্যেকটা বাহুকে আমরা কত করে ধরেছি, যেরকম একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছি সেরকম মধ্যমান নিয়েছি, আর এটার ক্ষেত্রেও একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছে। তাহলে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এখানে যেহেতু শ্রেণী আর মধ্যমান রয়েছে, দেখো অন্য কিছু দেওয়া নেই, পরিসংখ্যা দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে, সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান, এদিকেও আমরা 1 একক নিয়েছি, 1 একক ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম। পরিসংখ্যা বহুভুজটা দেখো এ থেকে এইচ পর্যন্ত হচ্ছে, কমা দেব না, এ বি সি ডি ই এফ জি এইচ, এটা একটাই বহুভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি 7 দাগের প্রবলেম থেকে দেখাচ্ছি।